দরজা খুলে ছুটে বাইরে গিয়ে দাঁড়ালাম। পিছন পিছন মাও এসেছিলেন, কিন্তু তিনি কি ভেবে বেড়ার এপারেই রয়ে গেলেন। রাঙামামি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কপাল চেপে, হাতের ফাঁক দিয়ে তাজা রক্তের স্রোত। আরেকটু এগোতেই রাঙামামি দেখতে পেলেন, হাত নেড়ে বারণ করলেন। আমি পায়ে পায়ে পিছিয়ে এলাম। চলে আসতে আসতে মামার কর্কশ গলা কানে গেল। বেশ করবো, খাবো, আলবাট খাবো। কারোর বাপের পয়সায় খাচ্ছি? হ্যাঁ, আমাকে বাধা দিতে এলে খুন করে ফেলবো। গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা পড়ব তার নাম রাঙামামি। লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়। দেখা হলেই রাঙামামি অনুযোগ করতেন। কই রে, কি হলো? বলতাম, এই যে রাঙামামি, 2টো বই আরম্ভ করেছে, এগুলো শেষ হলেই তোমারটা ধরব। আর তুই আমারটা ধরেছিস, কবে মরে যাব? রাঙামামি আফসোস করতেন। হ্যাঁ, মরে যাবে বই কি বা তোমার বয়স? মরে যাবার আবার বয়স আছে নাকি রে পাগলা? রাঙামামি হেসে ফেলতেন। তারপর গম্ভীর হয়ে বলতেন, বয়স আমার কমই বাকি হলো, গেল বসে খেয়ে 48 পেরিয়েছি, বুঝেছিস? বয়সের কথায় রাঙামামির দিকে চাইতে হতো। ৮-৬ গড়ন, টুকটুকে রং, এখনও এক মাথা কালো চুলের রাশ, কানের পাশে 2-একটা রূপলি ঝিলিক, তাও চট করে নজরে পড়ে না। হ্যাঁ, তোমার বয়স 48 না ছাই? আমি ঘাড় নাড়তাম। তবে কত বল না, 21 না 22? আরে কিরে পালাচ্ছিস যে? হ্যাঁ, রাঙামামির সঙ্গে সম্পর্ক কিছু নেই, কেবল গাঁ সুবাদে মামি। বহু বছর আমরা পাশাপাশি ছিলাম। 2 বাড়ির মাঝখানে পাতলা কঞ্চির বেড়া। সে বেড়া এ বাড়ির বা ও বাড়ির কাউকে আটকাতে পারেনি। আমার বেশিরভাগ সময় কাটত রাঙামামির কাছে। আকর্ষণ শুধু রাঙামামি নয়, সেই সঙ্গে ছিল পাকা চালতা, কুলের আচার আর বেলের মোরব্বার ওপর লোভ। গায়ের রং অবশ্য রাঙা, কিন্তু কী সুবাদে মামি হলেন তা আজও বুঝে উঠতে পারিনি। মামাকে বড় জোর দেখেছি 12 কোনো সময়ই সহজ অবস্থায় নয়। চুল এলোমেলো, 2 চোখ জবা ফুলের চেয়েও লাল, পা দুটো সর্বদাই টলছে। বাইরে চাকরি করতেন, শনিবার শনিবার বাড়ি ফিরতেন। তাও সব শনিবার নয়, বেশ কয়েক শনিবার এ মুখই হতেন না। শনিবার হলেই রাঙামামির চেহারা বদলে যেত। অন্যদিন পরনে আধময়লা শাড়ি, এলো চুলের গোছা লুটিয়ে পড়ছে ঘাড়ের ওপর। শনিবার হলেই কিন্তু অন্য ব্যাপার। ঝকঝকে তকতকে ঘরের মেঝে, কুটো পড়লে তুলে নেওয়া যায়। ফর্সা চাদর বিছানার ওপর, বাড়তি বালিশ, সেই বালিশের ওয়াড়ে প্রজাপতি আঁকা। রাঙামামির হাতের কাজ। শুধু ঘরের চেহারাই নয়, নিজের চেহারাও বেমালুম পাল্টে ফেলতেন। রোদ থাকতে পালেদের পুকুরে নামতেন গা ধুতে, হাতে সাবানের বাক্স। 1 ঘণ্টা ধরে গা রগড়াতেন। তারপর মার কাছে এসে দাঁড়াতেন চুল বাঁধবার জন্য। হাতে 1 রাশ চুলের কাঁটা আর ফিতে। চুল বাঁধা শেষ করে ফর্সা শাড়ি পরে রাঙামামি যখন দাওয়ায় ঘোরাফেরা করতেন, তখন দেখাতো ঠিক দেবী প্রতিমার মতন। আয়ত 2টি চোখ, টিকালো নাক, পাতলা লালচে ঠোঁট, নিটোল গড়ন হাত পায়ের। জানালা দিয়ে বসে বসে দেখতাম। শনিবার রাঙামামির বাড়ি যেতাম না। যাওয়া অবশ্য বারণ ছিল না, কিন্তু সেদিন গেলে বিশেষ সুবিধে হতো না। রাঙামামি কেমন আনমনা। 10টা কথা জিজ্ঞেস করলে তবে একটা উত্তর, নিজে থেকে একটি কথাও নয়। তাছাড়া চালতা, কুল, বেলের মোরব্বা উধাও। মাঝে মাঝে শনিবারও ডাক পড়ত। সন্ধ্যা উতরে গেলে
রাঙামামির দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে আমাদের বাড়ির দিকে মুখ ফিরিয়ে ডাকতেন, টুনু, টুনু, টুনু আছিস? আমি এই ডাকের প্রতীক্ষায় জানালার ধারে বসে থাকতাম। এক ডাকেই কাছে গিয়ে দাঁড়াতাম। হ্যাঁ রে, কটা বেজেছে বলতে পারিস টুনু? আসবার আগে দেওয়ালে টাঙানো বাবার হাত ঘড়িটার ওপর নজর বুলিয়ে এসেছিলাম। বললাম, তা 7টা প্রায় বাজে। 7টা? ও মা! রাঙামামির মুখে অবসাদের আভাস। বলতেন, 7টা? তার মানে 6:22 গাড়ি এসে গেছে। হ্যাঁ, কখন? ভালো হয়ে বসতাম রাঙামামির পাশে। অনেকক্ষণ পর রাঙামামির গলা, হ্যাঁ রে টুনু, এর পরের গাড়ি কটায় রে? 8:12। 8:12? তার মানে আপদটা আজ আর এলো না। প্রথম প্রথম বুঝতে অসুবিধা হতো। আপদ? আপদ আবার কে? পরে বুঝতে পেরেছিলাম আপদ হচ্ছে মামা। কোনোদিন রাঙামামির মুখে আর কোনো ডাক শুনিনি। রাঙামামি উঠে পড়তেন, একটা একটা করে মাথার কাঁটা খুলে ফেলতেন, ভেঙে ফেলতেন খোঁপা, ফর্সা কাপড় ছেড়ে আবার আধময়লা শাড়ি জড়াতেন। দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে বসে থাকতেন চুপ করে। কোলের ওপর 2 হাত জড়ো করা থাকত। আমিও বসে থাকতাম, কথা নয় বার্তা নয়, এক দৃষ্টে চেয়ে থাকতাম রাঙামামির মুখের দিকে। নারকেল গাছের ছায়ার কিছুটা রাঙামামির মুখে, স্পষ্ট কিছু দেখা যেত না, কিন্তু আভাসে বুঝতাম 2 গাল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে ঠোঁট দুটো শুধু কেঁপে কেঁপে উঠত। অনেকক্ষণ রাঙামামি বসে থাকতেন। আমি খাওয়া দাওয়া সেরে শুতে যাওয়ার আগে জানলা দিয়ে দেখতাম, খাওয়া দাওয়া নয়, নড়াচড়া নয়, রাঙামামি একভাবে বসে। আমি মাকে জিজ্ঞেস করতাম, মা, রাঙামামি অমন করে বসে কেন? মা নিচু হয়ে জানালা দিয়ে দেখতেন, বলতেন, আহারে বেচারি। কি হয়েছে মা? মা আর কোনো কথা বলতেন না। রান্নাঘরে খেতে বসে ফিসফাস করে বাবাকে কী সব বলতেন। মাঝে মাঝে রাঙামামির নামটা কানে আসত। যে শনিবার মামা বাড়ি ফিরতেন, সেদিন রাঙামামি আনন্দে ডগমগ। আমার কথা আর মনেই থাকত না। মামাকে গাড়ু গামছা এগিয়ে দেওয়া, মাঝে মাঝে নিজের হাতে পা মুছিয়ে দেওয়া, পরিপাটি করে আসন পেতে মামাকে কাছে বসে খাওয়ানো, এসবেই ব্যস্ত থাকতেন। মামার গলার আওয়াজ বেশি পাওয়া যেত না। 2-1বার জড়ানো গলায় চিৎকার কিংবা বমির শব্দ, ব্যাস। মাঝরাতে ঘুম ভেঙে চমকে উঠে বসতাম বিছানায়। গুনগুন করে গানের শব্দ। মনে হতো এমন গান আমি কোনো দিন শুনিনি। একটা সুরের প্রবাহ আচ্ছন্ন করে ফেলত আমায়। রাঙামামির ওপর খুব রাগ হতো। এমন চমৎকার গলা, অথচ কোনো দিন একটা গানের কলিও কি শোনাতে নেই আমাকে? এ গান কি এমন করে দরজা জানালা বন্ধ করে গাইতে হয়? সোমবার সকালে মামা চলে যেতে আমি রাঙামামির কাছে গিয়ে দাঁড়াতাম। অভিমান ভরা গলায় বলতাম, যাও, আমি আর কোনোদিন যদি তোমার সঙ্গে কথা বলি, কেবল লুকিয়ে লুকিয়ে মামাকে গান শোনাবে দরজা জানালা বন্ধ করে। আমরা যেন আর গান শুনতে পারি না। হাসতে গিয়েও মামি গম্ভীর হয়ে যেতেন। সারা মুখে বেদনার মেঘের সঞ্চার। খুব আস্তে আস্তে বলতেন, আমি গান গেয়েছি? কে বলল তোকে? আমি চটে উঠতাম, আমি নিজের কানে শুনেছি মশাই, বিছানার উপর বসে অনেকক্ষণ ধরে শুনেছি। বলতেন, ধুর, ভুল শুনেছিস, কোনো পেতনির গলা হবে। নিজের মানুষকে ধরে রাখবার জন্যে বোধহয় ইনিয়ে বিনিয়ে সুর তুলেছিল। চোটে গরম হতাম, কিছু বলতে গিয়েই থেমে যেতাম। রাঙামামির 2টি চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। চুপচাপ কিছুক্ষণ বসে থেকে আস্তে আস্তে উঠে বাড়িতে পালিয়ে আসতাম।
আসল ব্যাপার বুঝলাম অনেক পরে। স্কুলে উঁচু ক্লাসে পড়ছি তখন। মামার আসা যাওয়ার পালা তেমনি চলছে। রাঙামামির প্রতীক্ষার ধরনও এক। মাঝরাতে রাঙামামির গান নয়, আচমকা চিৎকার। দরজা খুলে ছুটে বাইরে গিয়ে দাঁড়ালাম। পিছন পিছন মাও এসেছিলেন, কিন্তু তিনি কি ভেবে বেড়ার এপারেই রয়ে গেলেন। রাঙামামি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কপাল চেপে। হাতের ফাঁক দিয়ে তাজা রক্তের স্রোত। আরেকটু এগোতেই রাঙামামি দেখতে পেলেন, হাত নেড়ে বারণ করলেন। আমি পায়ে পায়ে পিছিয়ে এলাম। চলে আসতে আসতে মামার কর্কশ গলা কানে গেল। বেশ করবো, খাবো, আলবাত খাবো। কারোর বাপের পয়সায় খাচ্ছি? হ্যাঁ, আমাকে বাধা দিতে এলে খুন করে ফেলবো। মামা প্রকৃতিস্থ নন, এটুকু বুঝতে পেরেছিলাম। আর রাঙামামির কপাল থেকে ঝরে পড়া রক্তবিন্দুর ইতিহাসও অজানা ছিল না। আরও বছর তিনেক ম্যাট্রিক পাশ করে শহরে চলে এলাম। তার আগেই লক্ষ্য করেছি মামার আশাও খুব কমে গিয়েছে। মাসে একবারও আসেন কিনা সন্দেহ। এলেও রাঙামামির গান আর নয়, সারা রাত ধরে খিটিমিটি বচসা। বন্ধ দরজার ফাঁক দিয়ে ছিটকে ছিটকে বাইরে আসত। সপ্তাহান্তে বাড়ি আসতাম। একদিন সবে দাওয়ায় পা দিয়েছি, দেখলাম রাঙামামি মাথায় ঘুমটা টেনে আমাদের রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। সম্ভবত আমাকে দেখতে পাননি। মাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ মা, রাঙামামি না? মা বললেন, হ্যাঁ রে। আহা, বেচারির যা অবস্থা, লোকের বাড়িতে চাল ডাল ধার করে বেড়াচ্ছে। কেন মামা? হে তল্লাটা আর আসে না রে। আজ মাসখানেক তার পাত্তা নেই। গোটা চারেক চিঠি লিখেছে, কিন্তু কোনো উত্তর আসেনি। আর কথা বাড়ালাম না। বড় হয়েছি, যখন তখন রাঙামামির বাড়ি গিয়ে দাঁড়াতে লজ্জা করে। তাছাড়া সময়ও পাই না। এছাড়াও বুঝতে পেরেছি ভাগ্য বিড়ম্বিতা রাঙামামির অন্তরের কাহিনী। সেদিন বাইরে বেরোবার মুখেই বাধা পেলাম। রাঙামামি উঠোন থেকে নাম ধরে ডাকলেন, এই যে টুনুবাবুর যে দেখাই পাওয়া যায় না আজকাল। থেমে মুচকি হাসলাম। রাঙামামি কয়েক পায়ে এগিয়ে এলেন। শোন, একটা কথা আছে। দাওয়ার কাছ বরাবর দাঁড়িয়ে বললাম, কেমন আছেন? রাঙামামি হাসলেন, তবু ভালো। আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। একটা আসন টেনে নিয়ে দাওয়ার উপর পেতে দিলেন। ও মা, এ আবার কি রাঙামামি? বাবা, তুমি আজকাল কলেজে পড়ছো, আসন না পেতে তোমায় বসতে বলতে পারি? আর তো ছোটটি নেই যে আচার আর মোরব্বার জালে তোমায় আটকাবো। চোখের কোণে রাঙামামির অশ্রুর ইশারা। কিছু বলবেন রাঙামামি? রাঙামামি কাছে বসে পড়লেন। গলাটা এগিয়ে নিয়ে এসে প্রায় কানে কানে বলার মতন বললেন, হতো না, আমার একটা কাজ করে দিবি? বললাম, হ্যাঁ বলুন। হ্যাঁ রে, তোর তো কলকাতায় অনেক দিন হয়ে গেল, রাস্তাঘাট সব চিনিস? সমস্ত রাস্তাঘাট চেনা কখনোই সম্ভব নয়, কিন্তু বললাম, হ্যাঁ তা চিনি বই কি, প্রায় সবই চিনি। কথাটা একেবারে মিথ্যা নয়। স্কুলে থাকতেই লুকিয়ে চুরিয়ে কবিতা লেখার বাতিক ছিল। কলেজে উঠে ক্লাস ফাঁকি দিয়ে সম্পাদকের দরজায় দরজায় ঘুরে পদঘাট কিছুটা চেনা হয়েছিল। শোন না বাবা, তুই তারক দত্ত লেন চিনিস? হ্যাঁ, 17 বি। তারক দত্ত লেনই চিনি না, তার আবার 17 বি। কিন্তু সবেগে মাথা নাড়লাম। হ্যাঁ হ্যাঁ চিনি, খুব চিনি, কিন্তু সেখানে কার কাছে যেতে হবে? মানে ওই যে তোর মামার কাছে একবার যেতে হবে। মামার কাছে? মামা ওই ঠিকানায় থাকেন বুঝি? ওটা তো মেষ বাড়ি, সেখানেই আছে অনেক দিন থেকে।
তা অনেক দিন আসেনি মানুষটা। অসুখ বিসুখে পড়ল কিনা কে জানে। একবার গিয়ে খোঁজটা নিয়ে আসবি বাবা। লোকটার যে খোঁজ নেব তার নামই তো জানি না। বললাম, তা মামার নামটা বলে দিন মামি, নইলে খোঁজ করব কি করে? মামি বললেন, "হুঁ, দূর বোকা, স্বামীর নাম মেয়ে ছেলেকে করতে আছে, দাঁড়া দাঁড়া" বলে রাঙামামি উঠে পড়লেন। একটা কাগজের নাম লিখে কাগজটা আমার হাতে দিলেন। গোটা গোটা অক্ষর, লেখার কোনো ছিঁড়িছাঁট নেই, কিন্তু নামটা স্পষ্ট পড়া গেল, শ্রী হেমচন্দ্র রায়। কাগজের টুকরোটা পকেটে ফেলে উঠে পড়লাম। মুখে বললাম, ঠিক আছে, আমি কাল বিকেলেই দেখা করব। সামনের শনিবার খবর নিয়ে আসবো রাঙামামি, ঠিক আছে? রাঙামামিও উঠে দাঁড়ালেন। বললেন, শোন টনু, যদি অসুখ বিসুখ দেখিস তো মাকে একটা চিঠি লিখে জানাস, কেমন? তাহলেই আমি খবর পেয়ে যাব। সোমবার ভোরে কলকাতা রওনা হওয়ার মুখে আবার রাঙামামির সঙ্গে দেখা। চৌরাস্তার মোড়ে বটগাছ তলায় দাঁড়িয়েছিলেন। আমাকে দেখেই এগিয়ে এলেন। অটনু, শোন, যদি দেখিস অসুখ বিসুখ কিছু নেই তাহলে একটা কথা বলবি। হ্যাঁ, বলবি এই শনিবার যেন নিশ্চয়ই আসে, খুব দরকার, বুঝেছিস? আমার মাথার দিব্যি দিয়ে আসতে বলবি, বুঝেছিস? মাথা নেড়ে এগিয়ে গেলাম। পৌঁছেই বিকেলে বেরিয়ে পড়লাম তারক দত্ত লেনের সন্ধানে। কিন্তু ঘুরে ঘুরে হয়রান। ফিরে আসবো ভাবছি, এমন সময় এক পানওয়ালাকে জিজ্ঞেস করাতে সে নির্দেশ দিল, গলি নয়, উপগলি, পাশাপাশি দুজন যাওয়া দুষ্কর। কানায় কানায় টইটুম্বর ডাস্টবিন উপচে কিছু রাস্তাতেও পড়েছে। একটু এগোতে সন্ধান মিলল। খড়ি দিয়ে বাড়ির দরজায় লেখা আছে 17 বি। কড়াই হাত ছোঁয়াবার আগেই দরজা খুলে গেল। প্রায় টাকমাথা একজন ভদ্রলোক বললেন, কাকে চাই? মামার নাম বললাম। শুনে ভদ্রলোক মাথায় হাত চাপড়ালেন। আমাকে আর একবার জরিপ করে বললেন, তা আপন মামা আপনার? হ্যাঁ, একরকম তাই। ভদ্রলোক মাথা নাড়লেন। মামার খোঁজ আমরা আর আপনাকে কি দেব বলুন? খোঁজ করুন গিয়ে পিয়ারি সরকার লেনে, মালতীর বাড়ি। দিন রাত তো সেখানেই পড়ে আছেন। মাঝে মাঝে মদ গিলে ফিরে আসেন মেসে, হই হল্লা করে আবার হাওয়া। তবে কিছু বলতে পারি না মশাই, মাসের 1 তারিখে ঠিকমতো হিসেবটা মিটিয়ে দেন, একটু এদিক ওদিক হয় না। তা আমার পাওনা মিটিয়ে দিলেই হলো। কে কার বাড়ি পড়ে আছে তাতে আমার কি দরকার বলুন? ভদ্রলোক দরজা বন্ধ করতে যাবার মুখেই কথাটা মনে পড়ে গেল। বললাম, শুনুন না, একটা কথা বলতে পারবেন মামাকে? হ্যাঁ, তা কেন পারবো না? বলবেন রাঙামামির খুব অসুখ, একবার যেন দেখা করেন। রাঙামামি? হ্যাঁ, মানে ওই মামার স্ত্রী আর কি। তা বুঝেছি। আচ্ছা, বলবো খন। অফিস থেকে সোজা যদি এখানে ফেরেন তো নিশ্চয়ই বলবো। পরের শনিবার বাড়ি গেলাম বটে, কিন্তু রাঙামামিকে এড়িয়ে গেলাম। ব্যাপারটা কিছু কিছু মাকে বললাম। তারপর অনেক দিন আর রাঙামামির সঙ্গে দেখা হয়নি। বাবা হঠাৎ মারা গেলেন। মাকে নিয়ে শহরে বাসা বাঁধলাম। বিয়ে পরীক্ষায় বার দুয়েক মুখ থুবড়ে এক বেসরকারি অফিসের ফাইল ক্লার্কের চেয়ারে বসলাম। বহু কাঠখড় পুড়িয়ে ইতিমধ্যে কবিতা ছেড়ে গল্প ধরেছি। 2-1টা বইও বাজারে বেরিয়েছে। যত খেটে লিখেছি সে অনুপাতে নাম অবশ্য হয়নি, পকেটও ভরেনি। মাইনে থেকে বাড়ি ভাড়া দিয়ে যা থাকে তাতে দুজনের গ্রাস বা আচ্ছাদন কোনোটাই পুরোপুরিভাবে চলে না। বাড়তি রোজগার হিসাবে বইয়ের ক্যানভাসারের পোশাক অঙ্গে জড়ালাম। ঝামেলার কাজ। বইয়ের বস্তা হাতে নিয়ে মফস্বলে মফস্বলে ঘোরা। সেক্রেটারি আর হেডমাস্টারদের দরজায় ধর্না, নানা জিনিসপত্র ঘুষ। পরিবর্তে শুধু 2-1খানা বই তারা চালু করবেন। নবস্বাস্থ্য কথা,
কিংবা ভূগোল প্রকাশ। সেদিন মলয়পুরের স্কুলবাড়ি থেকে ফেরবার সময় হঠাৎ মনে পড়ল, এই তো কাছেই রাঙামামির বাড়ি, বহুদিন দেখা সাক্ষাৎ নেই, একবার দেখা করে গেলে হয়। রাঙামামি দাওয়ার খোলা উনুনে মুড়ি ভাজছিলেন। গিয়ে দাঁড়াতেই লাফিয়ে উঠলেন, হো, কে টুনু? আয় আয় বাবা, আয় বাবা, খুব ঠেলে যাও হ্যাঁ, আর এ পথ মারাতে নেই বল। হ্যাঁ, রাঙামামি বাঁচলো না মরল সে খোঁজই নেই। শুধু শাড়ির পাড় থেকেই রাঙামামি রং মুছে ফেলেছিলেন। দেহের আর কোথাও অভাব হয়নি। শক্ত সামর্থ্য শরীর, সুগৌর বর্ণ, এক মাথা ভ্রমর কৃষ্ণ চুল। বয়সের কোনো ছাপ নেই শরীরে। খুব আস্তে বললাম, মামি, এই সর্বনাশ কবে হলো? সর্বনাশ? রাঙামামি নিজেকে সামলে নিলেন। ওই তোরা চলে যাবার বছরখানেক পরে। কিছু জানি না রে টুনু, হঠাৎ একদিন দুজন ভদ্রলোক ওর বিছানাপত্তর আর সুটকেসটা দিয়ে গেল। তারাই বলল হাসপাতালে সব শেষ হয়ে গেছে, লিভারের কি একটা অসুখ বলল। দিন সাতেক পরে অফিস থেকেও একটা চিঠি এসেছিল। ভট্টাচার্যদের সাতুকে নিয়ে কলকাতায় যেতে হয়েছিল। সই সাবুত সব করতে হলো। অনেক ঝামেলার পর ওর অফিসের জমানো টাকা হাতে এসেছিল। সেই টাকা পোস্ট অফিসে জমা রেখেছি। সুদ কিছু পাই আর এই মুড়ি ভাজার কাজ। তা হ্যাঁ রে, তুই তো আজকাল মস্ত বড় লেখক হয়েছিস। লেখক? কে বললে? বলবে আবার কে, ষষ্ঠীতলার লাইব্রেরি থেকে তোর বই আনিয়ে যে পড়ি, সুরের বাঁধন, এই সেদিন কি যেন একটা পড়লাম, ও শ্বেতপদ্ম। আসল ব্যাপারটা আর রাঙামামির কাছে ভাঙলাম না। বই বেরোলেই নিজের খরচে ষষ্ঠীতলার লাইব্রেরিতে পাঠিয়ে দিই। মলয়পুরে ছেলেবেলা থেকে মানুষ। আমি যে লেখক হয়েছি এ খবরটা এখানে না দিতে পারলে শান্তি নেই। পাড়ার সঙ্গীরা, যারা অনেক খোসামদের পরেও কবিতার একটি লাইন শুনতে চায়নি, তারা জানুক কিভাবে একজন প্রতিভাবান লেখক অবহেলায় অবজ্ঞায় এখানে তার শৈশব আর কৈশোর কাটিয়ে গেছে। তারপরেই রাঙামামি আসল কথাটা পারলেন। হ্যাঁ রে টনু, এত তো বই লিখছিস, আমাকে নিয়ে একটা বই লেখ না। আপনাকে নিয়ে? হ্যাঁ। কেন লেখা যায় না আমাকে নিয়ে? তোর মামাকে নিয়ে কিভাবে জ্বলে পুড়ে মরলাম সারাটা জীবন, নিজের জিনিস পরের হাতে, তাও হেসেছি, ঘোরাফেরা করেছি মনের আনন্দে। এইসব নিয়ে গল্প হয় না? হ্যাঁ রে। হ্যাঁ, তা কেন হবে না? তবে লেখ না টুনু, বানিয়ে বানিয়ে কিছু লিখতে হবে না তোকে, যা সত্যি তাই লেখ। লিখবি? কথা দিয়েছিলাম লিখব, কিন্তু খাতা কলম নিয়ে বসতেই লেখা এক লাইন এগোয়নি। এক জ্বলন্ত সত্য কথা নিয়ে বুঝি উপন্যাস ফাঁদা যায় না। কোথাও ফাঁক নেই, ফাঁকি নেই, নিটোল বাস্তব। এরপর যতবার মলয়পুরে এসেছি দেখা করেছি রাঙামামির সঙ্গে। ওই এক কথা, এক অনুযোগ। কই রে টুনু, কবে আরম্ভ করবি? লিখেছিস কিছু? কিছু কিছু হয়েছে রাঙামামি। ও হয়েছে? হ্যাঁ রে। রাঙামামি উৎসাহে দাঁড়িয়ে উঠতেন। শোন, এরপরে যেদিন আসবি খাতা নিয়ে এসে শুনিয়ে যাবি কেমন? উত্তরে ঘাড় নেড়েছি। আবার অনেক দিন দেখা হয়নি রাঙামামির সঙ্গে। মলয়পুরে যাবার সুযোগই হয়নি। এর মধ্যে আর একটা বই লিখেছি, কিন্তু রাঙামামিকে নিয়ে নয়। সুযোগ জুটে গেল। এক গাদা বই নিয়ে মলয়পুর নিস্তারিণী বিদ্যালয়ের দরজায় এসে দাঁড়ালাম। সেক্রেটারি গিয়েছেন মেয়ের বাড়ি, পরের দিন সকালে ফিরবেন। দেখা করতে হলে মলয়পুরে রাতটা কাটাতে হবে, এছাড়া রূপাই বাকি। রাঙামামির কথা মনে পড়ল। রাত কাটাবার আস্তানা,
বইয়ের থলি হাতে উঠোনে গিয়ে দাঁড়ালাম। গলার আওয়াজে রাঙামামি ভেতর থেকে বাইরে এলেন। হো, কে রে, টনু এসেছিস? হ্যাঁ রাঙামামি। তা হাতে কি রে? বই। কথার সঙ্গে সঙ্গে বইয়ের ঝোলাটা দাওয়ায় নামিয়ে রাখলাম। হো, বই? রাঙামামি এগিয়ে এলেন। তোর নতুন বই বেরোলো বুঝি? না রাঙামামি, ওসব স্কুলের বই। নতুন বই লিখেছি তোমাকে নিয়ে, মাস দুয়েকের মধ্যেই বেরিয়ে যাবে। রাঙামামির মুখে একগাল হাসি। বললেন, হ্যাঁ রে, তা বললি যে বেরোবার আগে দেখিয়ে যাবি আমাকে? হ্যাঁ, যা তা ছাই পাশ দিয়ে ভরিয়ে দিচ্ছিস না তো? একটু মিথ্যে কথা কোথাও লিখতে পারবি না কিন্তু। হ্যাঁ, তোর মামার কোনো দোষ ঢাকতে পারবি না। হ্যাঁ। আর কথা বাড়ালাম না, আসার উদ্দেশ্য বললাম। দোকান থেকে চা রুটি খেয়ে এসেছি, রাতটা তাতেই কেটে যাবে। আমার বিছানা হলো তক্তপোষের ওপর, রাঙামামির দাওয়ায়। শরীর এমনিতেই ক্লান্ত ছিল, শোবার সঙ্গে সঙ্গেই ঘুমে চোখ জড়িয়ে এলো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। খুটখাট শব্দ, বিড়বিড় করে যেন কথা বলার আওয়াজ। আস্তে আস্তে উঠে পড়লাম। দরজা ভেজানো ছিল, খুলে দেখলাম রাঙামামি দাওয়ায় নেই। দাওয়ায় নেমে কয়েক পা এগিয়েই দাঁড়িয়ে পড়লাম। এদিকের ছোট একটা ঘর, মাটির প্রদীপ জ্বলছে। কাঠের বাক্সের গায়ে ফটোটা হেলান দেওয়া, শুকনো ফুলের মালা জড়ানো। ফটোর সামনে মাথা রেখে রাঙামামি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। ফটোটা কার এ বিষয়ে সন্দেহ ছিল না। কৌতূহলের বশে এগিয়ে গেলাম। মামার ফটো, কিন্তু শুধু মামারই নয়, পাশে আরেকটি মেয়ে। চুল বাঁধার ধরনে, চোখ মুখের ঢঙে মেয়েটি যে কোন শ্রেণীর তার বুঝতে অসুবিধা হলো না। হঠাৎ রাঙামামি পিছন ফিরলেন। আমাকে দেখেই তাড়াতাড়ি ফটোটা লুকিয়ে ফেললেন আঁচলের তলায়। হেসে ফেললাম, বললাম, ওটা লুকিয়ে লাভ নেই রাঙামামি, আমি দেখে ফেলেছি। রাঙামামি এক দৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে। দুগাল বেয়ে জলের ধারা, নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে। কি ভেবে ফটোটা বের করলেন কাপড়ের তলা থেকে। একবার চোখ বুলিয়ে বললেন, ট্রাঙ্ক থেকে পেয়েছি। কতদিন ভেবেছি ওর ফটোটা আলাদা করে নেব, ছিঁড়ে ফেলবো বাকিটা, কিন্তু ছিঁড়তে গিয়েও পারিনি। বারবার মনে হয়েছে ও তো একেই সত্যি ভালোবাসত, বেশিরভাগ সময় এর কাছেই কাটাতো। একে পেয়েই আমাকে ভুলে গিয়েছিল। তাই ভাবলাম, পরকাল বলে যদি কিছু থেকে থাকে, মানুষের আত্মা থাকে, তাহলে এ ফটো আলাদা করলে সেখানেও কষ্ট পাবে। তাই ওটা আর ছিঁড়িনি টুনু। ও যাতে সুখী হয়, যাতে আনন্দে থাকে, তাই তো আমার করা কর্তব্য, তাই না? কি বলবো, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। স্বল্প আলোয় রাঙামামিকে আর একবার ভালো করে দেখলাম। আঁচল দিয়ে চোখের জল মুছে ফেলেছেন, কোথাও একটু দাগও নেই, সামান্য দুর্বলতাও নেই। মনে হলো রাঙামামিকে নিয়ে উপন্যাস রচনা চলে, কিন্তু তার জন্য প্রয়োজন বলিষ্ঠতর কোনো লেখনীর, স্থিতপ্রাজ্ঞ কোনো সাহিত্যিকের। কি, কেমন লাগলো গল্পটা? জানাবে কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ। আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।